আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ব্যবসা উদ্যোগ অধ্যায় 1 এর আজকের আমাদের এই অধ্যায়ের সর্বশেষ ক্লাস। তো একটু গল্প আকারে আসলে ক্লাসটা শুরু করা যায়। ধরেন যে রাশিয়ার মতো শীত প্রধান একটা দেশে আপনি গেলেন আইসক্রিমের ব্যবসা করতে, কিংবা আপনি গেলেন সৌদি আরবের মরুভূমিতে চা কিংবা কফির ব্যবসা করতে। আবার বাংলাদেশে যখন বর্ষাকাল, তখন আপনি শীতের যে কাপড় চোপড় ওইগুলো বিক্রি করা আরম্ভ করলেন। আবার দেখা গেল যে যে দেশে কোন একটা পণ্য বিক্রি করা হারাম, আপনি ওইখানে গিয়ে ওইটা বিক্রি করা শুরু করলেন। সেক্ষেত্রে কি হবে? স্যার আজকে এগুলো কি উদ্ভট কথাবার্তা দিয়ে ক্লাস শুরু করতেছেন? স্যার কোনো উদ্ভট কথাবার্তা আসলে না। আমাদের ব্যবসা উদ্যোগের আজকের টপিকটা হচ্ছে এই যে ব্যবসায়ের পরিবেশ নিয়ে। আপনি যখন একটা ব্যবসা করবেন, আপনি তো আর মঙ্গল গ্রহে গিয়ে ব্যবসা করতে পারবেন না। আপনাকে কিন্তু ব্যবসাটা কোনো না কোনো দেশে মানুষের মধ্যে থেকেই মানুষকে দিয়ে আপনার ব্যবসাটা চালাইতে হবে, আপনার পণ্যটা বিক্রি করতে হবে মানুষের কাছে। এখন সেক্ষেত্রে আপনাকে পরিবেশের কথা মাথায় রাখতে হবে। দেখেন না, গ্রীষ্মকালে কোকটা বেশি চলে, সে কারণে দোকানদাররা বিভিন্ন রকমের কোক গ্রীষ্মকালে রাখেন। আবার শীতকালে যেহেতু চাটা একটু বেশি চলে, চায়ের দোকানের সংখ্যা একটু বেড়ে যায়। অর্থাৎ আমাদের ব্যবসাটা কিন্তু স্যার অনেক ধরনের পরিবেশের উপর নির্ভর করে। তার মধ্য থেকে আমাদের বইয়ে 1, 2, 3, 4, 5 এবং 6, তাহলে আমরা বলতে পারি আমাদের বইতে ব্যবসায়ের পরিবেশকে প্রধানত 6টা ভাগে ভাগ করা হয়েছে। সর্বপ্রথমে আছে হচ্ছে স্যার প্রাকৃতিক পরিবেশ। এই যে প্রাকৃতিক পরিবেশ কি? প্রাকৃতিক পরিবেশ হচ্ছে সেই পরিবেশ যে পরিবেশ আমরা পরিবর্তন করতে পারি না, বরং আমরা ধ্বংস করে ফেলি। যে পরিবেশ আমরা তৈরি করতে পারি না, কিন্তু আমরা এটার উপর একটা প্রভাব ফেলি। অর্থাৎ এক কথায় সৃষ্টিকর্তা প্রদত্ত, আল্লাহ তাআলা প্রদত্ত যত ধরনের উপাদান এই দুনিয়াতে বিদ্যমান সবই হলো কি প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। যেমন দেখেন এই যে জলবায়ু, মনে করেন কোন একটা দেশের জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ, মানে 9 গরম 9 ঠান্ডা, মিডিয়ামে। সেক্ষেত্রে আপনি কিসের ব্যবসা করতে পারেন? সেক্ষেত্রে আপনি আইসক্রিমও রাখতে পারেন, আবার চা কফিও রাখতে পারেন। এই জলবায়ুটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। এরপরে ভূমি, মনে করেন আপনি এমন একটা দেশে গেলেন যে দেশের ভূমি উর্বর না। এখন আপনি যদি চান ওইখানে চাষ করতে, চাষ কি সম্ভব? সম্ভব না। তার মানে স্যার ভূমিটা প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। তারপরে হচ্ছে প্রাকৃতিক সম্পদ, মনে করেন যে দেশে গ্যাস পাওয়া যায় অ্যাভেলেবেল, প্রাকৃতিক ভাবে গ্যাস তেল এগুলো যে দেশগুলোতে পাওয়া যায়, যেমন সৌদি আরব, ইরান, ওরা কিন্তু ব্যবসায়িক দিক দিয়েও কিন্তু কি হতে পারে, চাইলে স্ট্রং হইতে পারে। এখন আমাদের যদি প্রাকৃতিক সম্পদ না থাকে, তাহলে আমরা কিন্তু ব্যবসায়িকভাবে ততটা শক্তিশালী হয়ে উঠতে পারবো না। তারপরে স্যার চতুর্থত দেখা যাচ্ছে নদ নদী। যেমন আমাদের দেশে নদী বেশি, যার কারণে নদীর কাছাকাছি যে জায়গাগুলা, সেখানে কিন্তু ফসল উৎপাদন অনেক কি হয়, ভালো হয়, এবং সেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারি। তাহলে স্যার আমরা এখান থেকে জানতে পারলাম যে আমাদের প্রাকৃতিক পরিবেশে কয়টা উপাদান আছে? বইয়ে 4টা: জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ এবং নদ নদী। এর পরবর্তীতে 2 নাম্বার ব্যবসায়িক পরিবেশ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ মানে কি? অর্থ মানেই হচ্ছে টাকা। যে পরিবেশের সাথে টাকার কানেকশন, তাই হচ্ছে স্যার আমাদের অর্থনৈতিক পরিবেশ। যেমন যে দেশে মানুষের কাছে টাকা যত বেশি জমা থাকে, ওই দেশ অর্থনৈতিকভাবে তত কি হয়, শক্তিশালী হয়। ওই দেশে ব্যবসা করেও কিন্তু মজা আছে। তারপরে যে দেশের মানুষেরা যে কোনো ব্যবসাতে বিনিয়োগ করতে রাজি থাকে, ঝুঁকি নিতে রাজি থাকে, ওইসব দেশের মানুষের সাথেও কিন্তু ব্যবসা করে খুবই আরাম। তারপরে স্যার মূলধন, অর্থাৎ যে দেশে আপনি খুব সহজে ব্যাংক থেকে লোন নেওয়ার মাধ্যমে
আপনার ব্যবসায়ের যে মূলধন বা যে টাকাটা নিয়ে আমরা ব্যবসা শুরু করি, ওইটা যে দেশে আপনি খুব সহজে জোগাড় করে ফেলতে পারবেন, আপনি কিন্তু সেই দেশেই ব্যবসাটা করবেন। তারপরে অর্থ ও ব্যাংকিং, যে দেশের টাকার মূল্য যত বেশি, যে দেশের ব্যাংকিং ব্যবস্থা যত বেশি, ওই দেশের ব্যবসা বাণিজ্য তত সম্প্রসারিত। কেন স্যার? কারণ এদের একটা প্রভাব কিসের উপর থাকে? সবসময় ব্যবসায়ের উপর থাকে। তাহলে স্যার আমরা বলতে পারি যে সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ, ব্যাংকিং, যেহেতু এদের সবার সাথে টাকার একটা সম্পর্ক বিদ্যমান, সেহেতু আমরা বলতে পারি এগুলো হলো অর্থনৈতিক পরিবেশের উপাদান। এগুলো কিন্তু স্যার এমসিকিউ এর জন্য এবং সিকিউ এর জন্য কিন্তু স্যার খুবই ইম্পর্টেন্ট, কেননা এখান থেকে অনেক কোয়েশ্চেন হয়ে থাকে। সো কোনটা কোন পরিবেশের উপরে মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এবার স্যার দেখা যাক, এই যে সামাজিক এবং রাজনৈতিক, এই দুইটা জিনিসের মধ্যে সামাজিক, রাজনৈতিক, আইনগত, এই তিনটা জায়গাতেই হচ্ছে আমাদের কনফিউশনের জায়গাটা অনেক বেশি থাকে। এই তিনটা জায়গাতেই হচ্ছে স্টুডেন্টরা সাধারণত কনফিউজড হয়ে যায়। তাই স্যার এগুলো একটু ভালো মতো খেয়াল করবেন, ঠিক আছে? দেখেন, সামাজিক পরিবেশ মানে কি? সামাজিক পরিবেশ মানে আমাদের চারপাশের যে পরিবেশ, আমাদের মানুষের যে আচার, আমাদের মানুষের যে রীতি, মানুষের যে নীতি, মানুষের কথা বলার যে নিয়ম, এগুলো নিয়েই হচ্ছে আমাদের সামাজিক পরিবেশ। এখন স্যার দেখেন, মনে করেন একটা জাতি হচ্ছে একটা জাতি মুসলিম অনুশাসনে বিশ্বাসী, মানে একটা পুরো জাতি খুবই প্র্যাকটিসিং মুসলিম, তারা ইসলাম মেনে চলে। এখন আপনি ওইখানে গিয়ে আপনি কি তামাক জাতীয় বা সিগারেট জাতীয় কোনো কিছুর ব্যবসা করতে পারবেন? নিশ্চয়ই পারবেন না স্যার। আবার অন্যদিকে ভারতে যেহেতু আমাদের হিন্দু ভাই বোনেরা অনেক বেশি পরিমাণে বসবাস করেন, তো সেক্ষেত্রে আমরা কি সেখানে গিয়ে আবার গরুর কোন ধরনের ব্যবসা করতে পারবো? পারবো না। তার মানে স্যার আমাদের ব্যবসাটা কিন্তু কার উপর নির্ভর করতেছে? জাতির উপর নির্ভর করতেছে। দ্বিতীয়ত ধর্মীয় বিশ্বাস, ধর্মীয়ভাবে আমরা কি মেনে চলি? আমরা মুসলিম রীতিনীতি মেনে চলি। তার মানে বাংলাদেশে এমন কোন ব্যবসা করা যাবে না যেটা মুসলিম রীতিনীতির বিপক্ষে যায়, মুসলিম কোন একটা বিধানের বিপক্ষে যায়, এমন কোন ব্যবসা আসলে বাংলাদেশে করা যাবে না। তারপরে 3, ভোক্তাদের যে মনোভাব, এই যে ভোক্তাদের যে মনোভাব, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। কিভাবে বুঝবেন? যেমন আমেরিকার মানুষেরা যতটা স্বাধীন চেতা, আমরা কিন্তু একটু রক্ষণশীল, আমরা বাংলাদেশের মানুষেরা একটু রক্ষণশীল। মনে করেন আমেরিকার মানুষেরা একদম স্বাধীন চেতা, খোলামেলা থাকতে পছন্দ করে, ওদের মনোভাব হচ্ছে খোলামেলা, কিন্তু আমরা একটু আটসাট রেখে কথা বলতে পছন্দ করি। তাহলে তাদের মনোভাব এবং আমাদের মনোভাব কিন্তু কি নয়? সেম নয়। তাদের মনোভাব তারা আইফোন ইউজ করবে, ওইখানে আপনি আইফোনের ব্যবসা ভালো করতে পারবেন, কিন্তু আমাদের এত বিলাসিতা নাই স্যার বাংলাদেশের মানুষের। আমরা কোন রকম একটা মোবাইল হলেই হলো। সেক্ষেত্রে আপনি কিন্তু বাংলাদেশের ভোক্তাদের মনোভাবকে মাথায় রেখে আপনি কিন্তু স্যার আইফোনের ব্যবসা বাংলাদেশে ভালো করতে পারবেন না। তারপরে 4 নম্বরে মানব সম্পদ। মানব সম্পদ মানে কি? একটা মানব মানে মানুষ, সে যখন বেকার না থেকে দেশের বিভিন্ন কাজে লাগে, দেশকে বিভিন্ন উপকার করে দেয়, সেই হচ্ছে আমাদের কি? মানব সম্পদ। যে দেশের মানব সম্পদ যত বেশি, সেই দেশের ব্যবসা বাণিজ্য তত সুন্দর। তারপরে শিক্ষা ও সংস্কৃতি। মনে করেন আমাদের সংস্কৃতিতে লুঙ্গি আছে, তার মানে আপনি বাংলাদেশে লুঙ্গির ব্যবসা করতে পারবেন। এখন স্যার বিদেশের শিল্প আর সংস্কৃতিতে কি লুঙ্গি আছে? আমেরিকায় নাই, ইতালিতে আছে নাই, ওইসব দেশে গিয়ে আপনি কি লুঙ্গির ব্যবসা করতে পারবেন? পারবেন না। তার মানে স্যার শিক্ষা ও সংস্কৃতি এবং ঐতিহ্য তিনটাই কিন্তু লুঙ্গির মধ্যে চলে আসছে। তাহলে আমরা বলতে পারি স্যার এই যে জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য, এই সবগুলো জিনিস কিন্তু মানুষের সাথে রিলেটেড। যেহেতু এই সবগুলো জিনিস মানুষের সাথে রিলেটেড, তাহলে আমরা বলতে পারি মানুষের সাথে রিলেটেড যে কোনো কিছুকেই স্যার সামাজিক পরিবেশ বলা হয়। এবং এই সামাজিক পরিবেশের কিন্তু অনেক বড় একটা রোল আছে কিসের উপর? ব্যবসা বাণিজ্যের উপর। তারপরে আসছে রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক মানে কি? রাজনীতি মানেই হচ্ছে রাজার নীতি। রাজনীতি মানেটাই হচ্ছে কি স্যার? রাজার নীতি। তাহলে একটা দেশের রাজা যেভাবে পরিবেশ সেট আপ করে দেশের, সেটাকেই আমরা বলি
রাজনৈতিক পরিবেশ। তার মানে রাজনৈতিক পরিবেশটা স্যার সম্পর্কিত কার সাথে? রাজা তো আর এখন নাই, এখন থাকে কে? সরকার। তাহলে স্যার এই যে দেখেন, মনে করেন সরকার বলতেছে যে আমার দেশে আজকে থেকে তামাক জাতীয় সকল দ্রব্য নিষিদ্ধ, আপনি কি করতে পারবেন ব্যবসা? পারবেন না। তারপরে সার্বভৌমত্ব, মনে করেন আল্লাহ না করুক কখনো যদি বাংলাদেশ অন্য একটা দেশের পরাধীন হয়ে যায়, তখন কি আপনি ইচ্ছা মতো ব্যবসা করতে পারবেন? পারবেন না। তারপরে আইন শৃঙ্খলা, দেশের আইন শৃঙ্খলা ঠিক থাকলে আপনি ব্যবসা করতে পারবেন, রাতে 10টা পর্যন্ত আপনি দোকান খোলা রাখতে পারবেন। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না থাকে, বিকেল 5টার মধ্যে সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু আপনার দোকান বন্ধ করে দিতে হবে। তার মানে স্যার সরকার, সার্বভৌমত্ব এবং আইন শৃঙ্খলা তিনটারই একটা আপনার প্রভাব আছে কার উপর? ব্যবসায়ের উপর। একটা দেশ যদি রাজনৈতিকভাবে স্থিতিশীল না থাকে, দুদিন পর পর যদি এক এক দলের মারামারি বা অবরোধ হরতাল চলতে থাকে, সেই দেশ কি কখনো ব্যবসায়িক দিক দিয়ে এগিয়ে যেতে পারবে? পারবে না। তার মানে রাজনৈতিক স্থিতিশীলতার একটা কি আছে স্যার? প্রভাব আছে ব্যবসায়ের উপর। তারপরে সরকারি নীতিমালা, সরকার যদি মনে করেন আপনার ব্যবসায়ের উপর 50% ট্যাক্স আরোপ করে, কর আরোপ করে, আপনার ইনকামের 50% যদি সরকার নিয়ে যায়, তাহলে সেই ব্যবসাকে আপনি টিকে রাখতে পারবেন কখনো? পারবেন না। তার মানে স্যার সরকারি নীতিমালা হচ্ছে ব্যবসায়ের অন্যতম প্রভাবক। তারপরে আন্তর্জাতিক সম্পর্ক, মনে করেন যে দেশের সাথে বেশি বেশি দেশের আন্তর্জাতিক সম্পর্ক ভালো, সেই দেশটা কিন্তু ব্যবসায়িক দিক দিয়েও স্যার এগিয়ে যায়। তাহলে আমরা বলতে পারি রাজনৈতিক পরিবেশের উপাদান কারা? সরকার, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা এবং আন্তর্জাতিক সম্পর্ক। এরপরে স্যার আইনগত পরিবেশ, ওই যাদের নামের শেষে আপনি আইন দেখবেন তারাই হলো কি? আইনগত পরিবেশ। যেমন বাণিজ্য নিয়ে আইন আছে, শিল্প নিয়ে আইন আছে, পরিবেশকে কিভাবে বাঁচাইতে হবে এটা নিয়েও আইন আছে। কেন স্যার এগুলা নিয়ে কেন আইন দরকার? আপনি এমন কোন ব্যবসা করতে পারবেন না যে ব্যবসা পরিবেশের ক্ষতি করে, সেটার জন্যই পরিবেশ সংরক্ষণ আইন। আপনি এমন কোন শিল্প নিয়ে কাজ করতে পারবেন না যে শিল্প দেশের ক্ষতি করে, এমন কোন বাণিজ্য আপনি করতে পারবেন না যে বাণিজ্য দেশের ক্ষতি করে, সে কারণেই স্যার এগুলো আইন আসলে বানানো হয়েছে। এরপর বর্তমান আধুনিক বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবেশ সেটা হলো প্রযুক্তিগত পরিবেশ। যে দেশ প্রযুক্তির দিক দিয়ে যত এগিয়ে, সেই দেশ কিন্তু ব্যবসায়িক দিক দিয়েও তত এগিয়ে। যেমন স্যার খেয়াল করেন, 1 নম্বরে আছে প্রযুক্তি শিক্ষা, টেকনোলজি বা প্রযুক্তি, অর্থাৎ যাকে আমরা অনলাইনে চল করে কি বলি? টেকনোলজিয়া। সেই টেকনোলজির জ্ঞান স্যার যাদের বেশি, তারাই কিন্তু স্যার প্রযুক্তিগতভাবে আগায়, এবং প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা মানে ব্যবসায়িক দিক দিয়েও এগিয়ে থাকা। আর যাদের কারিগরি দক্ষতা বেশি, মানে হচ্ছে যারা টুকটাক মোবাইল খুলে ফেলতে পারে, বিভিন্ন পার্টস খুলে ফেলতে পারে গাড়ির, হাতের কাজ অনেক ভালো, কারিগরি দক্ষতা যাদের বেশি, ব্যবসায়িক দিক দিয়ে তারা আগায়। তারপরে হচ্ছে যেসব প্রতিষ্ঠান উন্নত প্রযুক্তি ব্যবহার করে, স্বাভাবিকভাবে তারা কিন্তু বাকিদের চেয়ে কি থাকে? আগাই থাকে। তারপরে অনেক সময় দেখা যায় যে আপনার দেশে সব ধরনের প্রযুক্তি অ্যাভেলেবেল থাকে না। কাজ করতে গেলে, ব্যবসা করতে গেলে অনেক প্রযুক্তি কিন্তু আপনার বাহির দেশ থেকে আনতে হবে, আমদানি করতে হবে। সেক্ষেত্রে বাহিরের দেশ থেকে প্রযুক্তি আনা তথা আমদানির সুযোগটাও কিন্তু আপনাকে রাখতে হবে। এবং সর্বশেষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মানে কমিউনিকেশন বা যোগাযোগের যে একটা ব্যবস্থা, এটা যত ভালো, ব্যবসায়ের পরিবেশটাও কিন্তু তত ভালো। এবার একটু বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ নিয়ে কথা বলে আমরা আমাদের আজকের ক্লাসটা কিন্তু সমাপ্ত করব। তবে তার আগে একটু বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশটা দেখে নেওয়া যাক। তো আমরা এখন চলে আসলাম হচ্ছে আমাদের নিজেদের দেশ বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে জানতে। বাংলাদেশকে আসলে প্রধানত কৃষি নির্ভর দেশ বলা হলেও এটা আমি মানতে নারাজ। কারণ আপনি যদি বর্তমানে বাংলাদেশের অর্থনীতির দিকে তাকান, কৃষির অবদান কিন্তু দিনকে দিন কমেই চলেছে। এটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক বড় একটা আসলে উদ্বেগের বিষয়। তো স্যার যাই হোক, আমরা তারপরেও বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ হিসেবে ধরে নিলাম বই অনুযায়ী। এবং খেয়াল করেন,
আদিকাল থেকেই বাংলাদেশের বিখ্যাত দুইটা জায়গার নাম, একটা হচ্ছে সোনারগাঁও আর একটা হচ্ছে চট্টগ্রাম। সোনারগাঁও বিখ্যাত ছিল মসলিন নামে এক ধরনের কাপড়ের জন্য। সোনারগাঁও বিখ্যাত ছিল মসলিন নামে এক ধরনের কাপড়ের জন্য। আর মনে রাখবেন যে এই মসলিন কাপড়টা এতই বিখ্যাত ছিল, অনেক দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা অর্থাৎ মহিলারা এই মসলিন কাপড়ের জন্য পাগল ছিলেন। তো এর পরবর্তীতে এই যে মসলিন কাপড় যেটা তৈরি হইতো সেটা স্যার রপ্তানি হইতো কোথায় কোথায়? ইউরোপ আর আফ্রিকার মতো, আফ্রিকা মহাদেশের মতো বিভিন্ন দেশে হচ্ছে আপনার মসলিন কাপড়টা রপ্তানি হতো। তারপর আরেকটা বিখ্যাত জায়গা আমাদেরই বন্দর নগরী চট্টগ্রাম। এই যে কোনো খবরে কাগজে পত্র পত্রিকায় আমাদের বন্দর নগরী চট্টগ্রাম কেন বলে, কেন জানেন? এই যে চট্টগ্রামের ইতিহাস জানেন, চলেন। চট্টগ্রাম একটা সময় সমুদ্র বন্দরের জন্য তো বিখ্যাত ছিলই ছিল, পতেঙ্গা। এছাড়াও জাহাজ ব্যবসা, আমাদের চট্টগ্রামে জাহাজ ব্যবসা কিন্তু অনেক বেশি ছিল। এত বেশি জাহাজ ব্যবসার জন্য বিখ্যাত ছিল যে বিশ্বের অনেক বড় বড় নাম করা জাহাজ কোম্পানি যখন জাহাজ নিয়ে কোনো সমাধান পেতেন না, কোনো সমস্যায় পড়তেন, তারা সরাসরি চলে আসতেন কোথায়? আমাদের চট্টগ্রামে। এবং এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের হালিশহর এবং পতেঙ্গায় কিন্তু অনেকগুলো জাহাজের কোম্পানি ছিল, অনেকগুলো জাহাজের কোম্পানি ছিল, যারা এক পর্যায়ে 1875 সাল পর্যন্ত তারা টিকে থাকলেও এরপরে আর দুর্ভাগ্যবশত টিকে থাকতে পারেন নাই। টিকে থাকতে পারলে আজকে চট্টগ্রামের চেহারা ভিন্ন হতো। এবং তৎকালীন সময় আমাদের প্রতিযোগিতা চলতো ইতিহাসের বিখ্যাত দুইটা জায়গা পাণ্ডুলিপ্ত এবং পশ্চিমবঙ্গের অর্থাৎ কলকাতার সপ্তগ্রামের সাথে। এই যে দেখেন আমাদের বন্দরের প্রতি আকৃষ্ট হয়ে 16 শতাব্দীতে পর্তুগিজরা কোথায় আসছে? চট্টগ্রাম বন্দরে আসছে। তারা এসে তারা দুইটা বন্দরকে নামকরণ করছে, একটা পোর্তো পিকুয়েনো আর একটা পোর্তো গ্রান্ডো। পিকুয়েনো মানে ছোট বন্দর, তারা ছোট বন্দর আখ্যায়িত করছিল সপ্তগ্রাম তথা যেটা পশ্চিমবঙ্গ কলকাতায় অবস্থিত ছিল তৎকালীন সময়ে, এবং তারা পোর্তো গ্রান্ডো হিসেবে চিহ্নিত করছিল চট্টগ্রামের বন্দরকে। আর হচ্ছে তৎকালীন সময়ে আমাদের বঙ্গোপসাগর আছে না সুন্দরবনের পাশে, তার সাথে সপ্তগ্রামের অর্থাৎ পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য চলতো দুইটা নদী এবং একটা খালের মাধ্যমে। এগুলোর নাম কি? ভাগীরথী নদী এবং সরস্বতী খাল। তাহলে এই ছিল আমাদের বাংলাদেশের অতীত সাফল্যমণ্ডিত ব্যবসায়িক পরিবেশের আদ্যপান্ত। আচ্ছা, আশা করি আপনাদের কাছে ক্লাসটা খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আশা করি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী গুরুত্বপূর্ণ অধ্যায়ের কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।